এই মেয়েটির নাম হচ্ছে রেবা। সে একজন প্রাণবন্ত মেয়ে। সে তার পরিবারকে অনেক ভালোবাসে, কিন্তু তার 21তম জন্মদিনে তাকে পাওয়া যায় লিফটের ভেতরে জ্ঞান হারা অবস্থায়। এরপর থেকেই তার জীবনে নেমে আসে এক ভয়াবহ অশান্তির ছায়া। সে দেখতে শুরু করে ভয়ানক ভয়ানক আত্মাদের, যেগুলো তাকে মারতে চায়। তবে ঘটনার মোড় তখন পাল্টে যায় যখন তার বাবা ঘরে ঢুকে দেখতে পায় রেবা তার মা সহ 2 ভাই বোনকে নৃশংসভাবে মেরে ফেলেছে। তাকে তখন পুলিশে দেওয়া হয়। কিন্তু সে কি আসলেই অপরাধী, নাকি এর ভেতরে রয়েছে অন্য জগতের কোনো রহস্য অথবা কারো প্রতিহিংসার ছাপ? তাই নিয়েই আজকের এই মুভি এক্সপ্লেন করব। রহস্য রোমাঞ্চকর ক্রাইম থ্রিলার মুভি প্রেতালাপ প্রেজেন্স রেবা গুনা গুনা। সাথে আছি আমি শুভ্র, আর আপনারা দেখছেন প্রেতালাপ। চলুন তাহলে বন্ধুরা চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা রেবা নামের মেয়েটিকে দেখতে পারি, যে ছিল একটা অন্ধকার জেলের মধ্যে বন্দী। লাইটগুলো সেখানে জ্বলছিল নিভছিল। সে ঘুমাচ্ছিল। আমরা দেখতে পারছিলাম একটা ছোট্ট ভয়ঙ্কর আত্মা জেলের দিকে এগিয়ে আসছিল। তখন সেখানে আমরা একটা বৃদ্ধা ভয়ঙ্কর আত্মাকেও দেখতে পারি। তার ঘুম ভেঙে যায়, ভয় পেতে শুরু করে সে। মনে হচ্ছিল কেউ যেন হাতে পায়ে শিকল পরে পুরো জেলের ভেতর হাঁটছে। তখনই আমরা দেখতে পারি একটা ভয়ঙ্কর আত্মা, যেটা কিনা অদ্ভুতভাবে জেলের ভেতরে চলে আসে, আর হাতে ছিল ছুরি, যেটা নিয়ে ভয়ঙ্কর ভাবে আঘাত করতে এগিয়ে আসে রেবার দিকে। এরপরে আমরা দেখতে পারি কোর্টের ভেতর, যেখানে রেবার পক্ষে একজন সাক্ষী উপস্থিত হয়। তিনি হচ্ছেন ডাক্তার কারিনা, সম্পর্কে রেবার খালা। সে বলছিল রেবা একজন প্রাণবন্ত সুন্দর মেয়ে। সে তার পরিবারকে তো অনেক ভালোবাসে, তার অনেক বন্ধু বান্ধবও আছে, কিন্তু হঠাৎ করে একদিন তাকে জন্মদিনের উইশ করার সময় পাওয়া গিয়েছিল জ্ঞানহারা অবস্থায় লিফটে। এরপর থেকেই সে কেমন অন্যরকম হয়ে গিয়েছে। সকালে যখন তার বাবা বাড়িতে ঢুকে, সেখানে সবকিছু উলটপালট ছিল। ঘরে গিয়ে দেখতে পারে তার স্ত্রী সহ 2 সন্তান পৃথিবীতে আর নেই। সেখানে শুধু বেঁচে ছিল রেবা। সে কিছুই বলছিল না। এখন পর্যন্ত সে শুধু দাবি করছে এসব নাকি আত্মা অথবা জিনেদের কাজ। সেখানে ডাক্তার কারিনা এটাও বলছিল যে আমি একজন ডাক্তার হিসেবে বলছি রেবার হয়তো মানসিক সমস্যা রয়েছে, তাই আদালতকে অনুগ্রহ করব যেন তার পরিস্থিতি বুঝে কোনো রায় দেওয়া হয়। বিরোধী পক্ষের উকিল সেখানে বলছিল সে তার পরিবারের নৃশংসভাবে প্রাণ নিয়েছে, যেটা আমরা ক্রাইম স্পটে গেলেই বুঝতে পারি। তবে সেখানে কোনো ধারালো অস্ত্র পাওয়া যায়নি এখনো, এটাও সন্দেহজনক। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম রেবার শরীরে অস্থিরতা বিরাজমান। সে ভয় পাচ্ছিল, আর হঠাৎ করে সে দেখতে পায় পুরো আদালত খালি, কেউ নেই, শুধু সে বসে রয়েছে অন্ধকার চারপাশে। সে উঠে ভয় পেতে শুরু করে, অথচ আদালতে মানুষ ভর্তি ছিল। সবাই দেখছিল যে রেবা পাগলামি করছে, তাকে শান্ত করা যাচ্ছিল না। এরপরে আমরা দেখতে পাই আদালত রায় দিয়েছে। রেবাকে সন্দেহভাজন মনে করায় তাকে পুনর্বাসন কেন্দ্রে অর্থাৎ রিহাব সেন্টারে পাঠানোর আদেশ করা হলো। আর আমরা দেখতে পাই আদালতের রায় নিয়ে সাথে সাথে রেবাকে নিয়ে আসা হয় রিহাব সেন্টারে। সেখানে দাঁড়িয়েছিল রিহাব সেন্টারের প্রধান নিক্সন। সে রেবাকে বলছিল এখানে নেই কোনো ইন্টারনেট কানেকশন, নেই কোনো মোবাইল ব্যবহারের সিস্টেম। তিনি আরো বলে এখানে যদি পরিবার দেখা করতে আসে তাহলে বিকেল 3টা থেকে 5টার ভেতর আসতে হবে, তবু আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। মানে যাই হোক না কেন, যত কঠিন নিয়ম সবকিছু এখানে আছে। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানকার স্টাফ তাকে নিয়ে রিহাব সেন্টারের পোশাক দিয়ে বাথরুমে নিয়ে যায় গোসল করার জন্য। সে যখন গোসল করছিল আমরা দেখতে পাচ্ছিলাম হঠাৎ করেই লাইট চলে যায়। সে ভয় পাচ্ছিল অনেক। তখনই সে দেখতে পায় একদম সাদা ভয়ঙ্কর একটা ছোট্ট আত্মা, যেটা কিনা তার দিকে এগিয়ে আসছে। সে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনতে পেয়ে রিহাব সেন্টারের স্টাফ সেখানে গিয়ে দেখতে পায় রেবা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এরপর আমরা দেখতে পারি রেবার সাথে দেখা করার জন্য তার বাবা রিহাব সেন্টারে এসেছে। নাম মিস্টার রায়। রেবার সাথে দেখা করে সে তার মেয়েকে বারবার বলছিল তুমি আমার দিকে তাকাও, তুমি কিভাবে এতটা বদলে গিয়েছো, আগে তো এমন ছিলে না, খুবই প্রাণবন্ত ছিলে, কিভাবে কি হলো? আমি এখনো বিশ্বাস করি তুমি এমন কিছুই করনি। রেবা তখন বলছিল আমি এটা তোমাকে আগেও বলেছি বাবা, আমাকে ভয়ঙ্কর কিছু শয়তান দেখা দেয় এবং তারাই এসব করিয়েছে আমাকে দিয়ে। সেখানে তার বাবা বলছিল এই আবার শুরু করলে তুমি, তোমার মাথাটা কি পুরোপুরি গিয়েছে? এসব কিছুই হয় না। তার বাবা তাকে বিশ্বাসই করছিল না। রাতে আমরা দেখতে পারছিলাম রিহাব সেন্টারের প্রধান নিক্সনকে। সে সব পেশেন্টকে চেক করছিল। রেবার রুমে গিয়ে দেখে রেবা এখনো ঘুমায়নি। সেখানে সে বলে এখানে থাকতে হলে নিয়ম কানুন ঠিক রাখতে হবে। রেবা ভয় পেয়ে যায়
কারণ তার হাতে ছিল একটা ইলেকট্রিক শক ডিভাইস। তিনি এটাও বলছিল যে তুমি একটা খুনি। সবাইকে মানসিক সমস্যার কথা বলে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানানো সহজ না, এসব বলে তাকে ভয় দেখাচ্ছিল। তারপর সে চলে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পাচ্ছিলাম রেবা বসে রয়েছে একা একাই, নিজেই বলছিল আমি কাউকেই মারিনি, সবাই আমাকে ভুল বুঝছে। সেখানে বসে তার মনকে সে এটা বলে সান্ত্বনা দিচ্ছিল যে অন্তত কারাগারে থাকার চেয়ে এখানে থাকা ভালো। এরপরে আমরা দেখতে পারি রিহাব সেন্টারে উপস্থিত হয়েছে ডাক্তার কারিনা, অর্থাৎ রেবার খালা। তার সাথে দেখা হয় ডাক্তার নিক্সনের। রেবার খালা বলছিল আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন একটু ভালোভাবে খেয়াল রাখবেন তার, কেননা হঠাৎ করে যে তার কি হয়ে গেল তা আমরা কেউ বুঝতে পারছি না। মেয়েটা খুবই ভালো ছিল। সে যখন রেবার সাথে দেখা করে আমরা দেখতে পাচ্ছিলাম রেবা তার কোনো কথারই উত্তর দিচ্ছিল না। একটা ভয়ানক ভয়ভীতি নিয়ে বসেছিল মেয়েটি। বিষয়টা এমন যে সে যেন কোনো একটা ভয়ঙ্কর পৃথিবীতে বসবাস করছে। এরপরে আমরা দেখতে পারি একটা মেয়েকে যে কিনা গাড়ি করে রিহাব সেন্টারের দিকে আসছিল। তার নাম হলো দেবী। সে ভেতরে ঢোকার পর রেবার সাথে দেখা করতে চায়। রিসেপশনে স্টাফ নিক্সনকে বিষয়টা জানায়। নিক্সন সামনে এসে তাকে বলে আপনি কে হন রেবার? কিন্তু মেয়েটি বলছিল না। অনেক জোর করার পর সে বলে আমি তার ফ্রেন্ড হই। জিজ্ঞেস করে কেমন ফ্রেন্ড, কিন্তু এতে মেয়েটি অনেক রেগে যায়। কেমন বান্ধবী মানে? ফ্রেন্ড তো ফ্রেন্ডই হয়। নিক্সন সেখানে বলছিল যে মোবাইল সহ ব্যাগ এখানে রেখে যান, ভেতরে মোবাইল অ্যালাউড না। তাকে সবকিছু রেখে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছিলাম রেবা তাকে দেখেই অনেক খুশি হয়ে যায়, দুজনকে জড়িয়ে ধরে। তখন সেখানে স্টাফ বলে ওঠে এখানে আলিঙ্গন নিষেধ। তারা বসে তখন কথা বলতে শুরু করে। সেখানে সে তার বন্ধুকে সব বলছিল সে তার পরিবারকে শেষ করেনি, আর সে পাগলও না। তাকে ভয়ানক সব আত্মা হান্ট করে। তার 21 বছর পূর্ণ হওয়ার পর থেকেই এমন হচ্ছে। তার ফ্রেন্ড দেবী তাকে বলছিল আমি শুধু তোমাকে বিশ্বাস করি আর কাউকে না, আমি আদালতের রায় মানি না, বিষয়টা কি ঘটেছে সম্পূর্ণ আমাকে খুলে বলো। রেবা তখন বলছিল আমাকে অনেক মন্দ আত্মারা শেষ করতে চায়, একটা ছোট, একটা বৃদ্ধা আর একটা শিকল পরা, খুবই ভয়ানক এগুলা। বিষয়টা বুঝতে পারছিল না দেবী। তখনই সেখানে নিক্সন চলে আসে আর বলে দেখা করার সময় শেষ। দেবী বলে আপনারা কেন এমন করছেন? মাত্র 4 মিনিট হলো, আমি এখানে এত দূর থেকে এসেছি, কমপক্ষে তো আর 5 মিনিট আমাকে দেওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম নিক্সন কোনো কথা শুনছিল না। তার স্টাফদেরকে দিয়ে দেবীকে জোর করে সেখান থেকে বের করে দেওয়া হয়। আর রেবা বেশি উত্তেজিত হওয়ায় ডাক্তার নিক্সন তাকে অজ্ঞান করে ফেলে। দুপুরবেলা লাঞ্চের টাইমে রেবা খাবার খাওয়ার জন্য যখন এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে সে একটা শব্দ শুনতে পায়। দেখতে পায় সামনে থেকেই কারো একটা ছায়া তার দিকে এগিয়ে আসছে। সে ভয় পেয়ে যায়, হয়তো সেগুলো ভয়ঙ্কর আত্মা আবারও তার কাছাকাছি হয়তো চলে এসেছে। ভয় পেয়ে চোখ বুজে ফেলে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেটা একটা পাগল মহিলা ছিল। এটা দেখার পর সে যেন হাফ ছেড়ে বাঁচলো। সে চলে যায় খাবার খেতে টেবিলে, কিন্তু সেখানে অদ্ভুত আওয়াজ পাচ্ছিল। সে খাবার সামনে ছিল কিন্তু খেতে পারছিল না। হঠাৎই সব অন্ধকার। যারা পাশে বসে খাচ্ছিল তারা কেউ নেই। ঠিক তখনই সামনে থেকে সে দেখতে পারে সেই ভয়ঙ্কর শয়তানটা তার দিকে এগিয়ে আসছে, হাতে একটা ধারালো ছুরি এবং শিকল পরা। সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সে আসলে একটা ঘোরের ভেতরে ছিল। সেখানে আসলে সবাই ছিল, কিন্তু সেই শুধু দেখতে পারছিল সেই শয়তানগুলোকে। সে দৌড় দিয়ে একটা স্টাফের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। পেছনে চেয়ে সে শুধু দেখতে পারে একটা ভয়ঙ্কর শয়তান যেটা তার দিকে আসছে। সে উঠে আবারও পালাতে থাকে, কিন্তু হঠাৎ সে ফিল করে তার হাতে কেউ ধরে ফেলেছে, কিন্তু সেটা কি সে দেখতে পারছিল না। যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধরেছে। পেছনে আমরা দেখতে পাচ্ছিলাম সেই ভয়ঙ্কর শয়তানটা এগিয়ে আসছিল তার দিকে, কিন্তু আসলে রিহাব সেন্টারের স্টাফ গুলো তাকে ধরে রেখেছিল। সেখানে নিক্সন এসে দেখতে পারে এই অবস্থা, রেবাকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না। সে ভয়ে ভয়ে কোনো একটা ঘরে গিয়ে লুকাতে চাইছিল, কিন্তু কোনো দরজাই খুলতে পারছিল না। সিঁড়ি দিয়ে নিচে নামতেই সে দেখতে পারে সেখানেও রয়েছে একটা ভয়ঙ্কর শয়তান। আর তখনই এটা ঘটে। সেই ভয়ঙ্কর শয়তানটা তাকে ছুরি দিয়ে স্টেপ করতে শুরু করে। সবাই দেখতে পাচ্ছিল রেবা রক্তে লাল হয়ে যাচ্ছিল। কিভাবে কি হচ্ছে তা কেউ বুঝতে পারছিল না। তাকে তখন জলদি করে হসপিটালে অ্যাডমিট করা হয়। কোনো রকমে তার প্রাণ ফেরানো হয়। আমরা দেখতে পাচ্ছিলাম তার খালা কারিনা তার কাছে ছিল। তার খালার কথা শুনে আমাদের একটু অদ্ভুত লাগে, কেননা সে বলছিল সেদিন রাতে তুমি কিভাবে ফিরে এসেছিলে। যাই হোক, সে যখন সুস্থ হয় আবার রিহাব সেন্টারে ফেরত আসে, রাতে আবারও সে ভয়ঙ্কর
কিছু দেখতে পারে, যার কারণে সে খুবই ভয় পাচ্ছিল। সেখানে সিসিটিভি ফুটেজে স্টাফরা দেখতে পারছিল দেয়ালের সাথে ঝুলে রয়েছে রেবা। কি অদ্ভুত বিষয়, কিন্তু অন্য কাউকে কিছুই সেখানে দেখা যাচ্ছিল না, অথচ আমরা দেখতে পাচ্ছিলাম তাকে গলায় ধরে রেখেছিল একটি ভয়ঙ্কর শয়তান। স্টাফ সরাসরি কল করে নিক্সনকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম নিক্সন সহ তারা গিয়ে বিষয়টা কিছুই বুঝতে পারে না, বরঞ্চ রেবাকে পাগল ভেবে বিছানায় বেঁধে ফেলা হয়। এরপরের দিন সকালে আমরা দেখতে পারি রেবার বাবা নিক্সনের কাছে এসেছে আর বলছে, এটা কোন ধরনের অমানবিকতা, আমার মেয়েকে এভাবে কেন বেঁধে রাখা হয়েছে। নিক্সন সেখানে বলছিল, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটা আমি খুব ভালো করেই জানি। কেউ যদি নিজে নিজে মারা যেতে চায় তাহলে তাকে বেঁধে রাখার পারমিশন আমার কাছে আছে। এবার বাবা বলছিল সে কেন নিজে নিজে মারা যাবে, এটা কোনোভাবেই পসিবল না। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক হচ্ছিল। নিক্সন বলছিল, যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমার কাছে আইনি নোটিশ নিয়ে আসুন। রেবার বাবা সেখান থেকে তখন চলে যায়, কিন্তু আমরা দেখতে পারছিলাম বাধা অবস্থাতেও অনেক অস্থিরপনা করছিল রেবা। সে তখনও সেখানে দেখতে পারছিল সেই রুমেই একটা ভয়ঙ্কর ছোট্ট শয়তানকে, যেটা তার কাছাকাছি এসে তাকে আঁচড় দিয়ে যাচ্ছিল একের পর এক। এরপরে আমরা দেখতে পারি বান্ধবী দেবীকে। সে তার সাথে একটা লোককে নিয়ে রিহাব সেন্টারে এসেছে এবং সে দেখা করতে চাইছে রেবার সাথে। আমরা দেখতে পাচ্ছিলাম তারা গিয়ে দেখা করে রেবার সাথে। দেবী তাকে বলছিল, আমি আমার সাথে উনাকে নিয়ে এসেছি, উনি একজন ভালো সাইকিক এবং একজন ভালো কবিরাজ, আশা করি সে তোমার বিষয়টা বুঝতে পারবে। আমরা দেখতে পারি রেবা সেখানে বলছিল সেই লোককে যে অনেক দিন যাবত তাকে মন্দ আত্মারা জ্বালাতন করছে, তাকে নানা রকম ভাবে ভয় দেখাচ্ছে, কষ্ট দিচ্ছে, এমনকি তার পরিবারকেও নিঃশেষ করে দিয়েছে। কবিরাজ তাকে বলছিল, আপনার কোনোভাবে তৃতীয় চোখ খুলে গিয়েছে, যেটা দিয়ে আমরা আত্মা অথবা ভিন্ন ডাইমেনশনের জিনিসপত্রগুলো দেখতে পারি। দেবী তখন বলছিল, এটা তার সম্প্রতি হয়েছে, আগে থেকে তো সে দেখতো না। কবিরাজ তখন তাকে বলে, তাহলে অবশ্যই কেউ খুলে দিয়েছে এটা। তখন আমরা দেখতে পারি সে একটা বক্স বের করে এবং সেটা খুলে কিছু ধনিয়া ছিটিয়ে দেয় টেবিলের উপরে। তখনই আমরা দেখতে পারি এক পলকে ধনিয়াগুলো একটা আকৃতি ধারণ করে আর পরিবেশটা একদমই পাল্টে যায়। সম্পূর্ণরূপে চারিপাশে কেউ নেই, কিন্তু আশ্চর্য বিষয় হলো কবিরাজ রেবার সামনেই বসেছিল। সে স্বস্তি পেয়ে বলতে থাকে, স্যার আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আমার সাথে ঠিক এমনটাই হয় বারবার। তারপর সেসব মন্দ আত্মাদেরকে দেখতে পারি। সেই কবিরাজ তখন তাকে বলতে থাকে, তোমার পেছনে থাকা সেই বৃদ্ধা শয়তানকে তুমি দেখতে পারছো? রেবা বলে, হ্যাঁ, সে আমাকে প্রচুর ভয় দেখায় এবং তাড়া করে। কবিরাজ তখন বলে, তার নাম হচ্ছে এমাক্সকোস। সেই ছোট্ট ভয়ঙ্কর শয়তানকে দেখতে পাচ্ছ? রেবা বলে, হ্যাঁ, সে আমাকে ভয়ঙ্কর ভাবে খামচি দেয়, খুব কষ্ট হয় আমার। কবিরাজ বলে, তার নাম হচ্ছে জরিক জারিয়ান, আমি তাদের সাথে আগেই পরিচিত। সেই কবিরাজ তাকে আরো বলছিল, তোমার পেছনে এগুলো কেউ লাগিয়ে দিয়েছে। রেবা বলছিল, স্যার আরেকজন রয়েছে যে কিনা শিকল পরা আর হাতে ছুরি থাকে তার, সে আমাকে আঘাত করতে চায় এবং সেটা খুবই ভয়ঙ্কর। তখনই আমরা দেখতে পারি সেই ভয়ঙ্কর শয়তানটা যেটা আসছিল ধীরে ধীরে। কবিরাজও সেটাকে দেখে ভয় পেয়ে যায়, মুখে উচ্চারণ করে তার নাম জেমেট আরসান। কবিরাজ নিজের শক্তি দিয়ে সেটাকে থামাতে চেষ্টা করছিল, কিন্তু সেই ভয়ঙ্কর জিনিসটার শক্তি এতটাই ছিল যে এক ধাক্কাতে কবিরাজকে কাঁচ ভেঙে বাহিরে ফেলে দেয়। আমরা দেখতে পারছিলাম যা বাস্তবেও ঘটে যায়। কবিরাজের দিকে চেয়ে আমরা বুঝতে পারছিলাম সে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে। সে বলছিল, জেমেট আরসান সে খুবই ভয়াবহ, সে তোমার পেছনে কেনই বা লাগতে যাবে, নিশ্চয়ই কোনো বড় রহস্য রয়েছে। রেবা তখন বলছিল, আপনি কি বলতে চাচ্ছেন? সে বলে, অবশ্যই কেউ তোমাকে শেষ করার জন্য তাকে পেছনে লাগিয়েছে, আদেশ করেছে, যে কারণে তোমার পেছনে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর শয়তান লেগে আছে। রেবা তখন বলছিল, স্যার আমাকে রক্ষা করুন, সাহায্য করুন। কিন্তু আমরা দেখতে পারছিলাম কবিরাজ বলছিল, না, এটা আমার পক্ষে করা কোনোভাবেই সম্ভব না। যদি আমি এটা করতে চাই আমি আরো বড় ক্ষতির মধ্যে পড়ে যাব, আমি নিরুপায়, আমাকে মাফ করুন। এটা বলে চলে যায়। দেবী রেবাকে বলতে শুরু করে, আচ্ছা তোমাকে কে মারবে, কে শত্রু রয়েছে এমন? ডিমাস? রেবা বলে, না, সে না। দেবী বলে, তাহলে কে? এলমা? রেবা তাও না করে। এবার ভেবে দেবী বলছিল, তাহলে আমি শিওর ফ্রিলি এটা করবে, কারণ সে তোমার বয়ফ্রেন্ডকে অনেক চায় আর তোমাকে অনেক ঘৃণা করে। কিন্তু রেবা বলছিল, না, এটা সম্ভব না, কোনো সামান্য কারণের জন্য এসব হয়নি। তখন দেবী আরেকটা কথা বলে, তাহলে কি তোমার বাবা এমন করেছে? অদ্ভুত ভাবে চেয়ে থাকে রেবা। দেবী তাকে বলে, আমার কথাই কষ্ট পেও না, আমি এই কারণেই বললাম যে তোমার পরিবারের সবাই মারা গিয়েছে কিন্তু তোমার বাবার কিছুই হয়নি, তাই এটা বলা। যাই হোক,
তারপর আমরা দেখতে পাই রেবাকে লুকিয়ে একটা মোবাইল ফোন দিয়ে যায় দেবী তার সাথে যোগাযোগ রাখার জন্য। এরপরে আমরা দেখতে পারি সেখান থেকে ফিরে এসে দেবী রেবার বাবাকে ফলো করতে শুরু করে, কেননা তার মনের মধ্যে রেবার বাবাকে নিয়ে সন্দেহ হচ্ছিল। সে দেখতে পারছিল রেবার বাবা গাড়ি করে কোথাও একটা যাচ্ছে, সেও পেছন পেছনে যায়, কিন্তু তেমন কিছুই দেখতে পায় না। কাজ শেষ করে এবার রেবার বাবা সোজা বাড়িতে চলে আসে রাতে। দেবী ভাবে হয়তো সে ভুলভাল কিছু ভাবছে, কিন্তু তখনই সে দেখতে পারে আরেকটা গাড়ি রেবার বাবার বাড়িতে আসলো এবং ভেতর থেকে বের হয়ে আসলো রেবার খালা কারিনা, যেটা কিনা রেবার বাবাকে জড়িয়ে ধরছিল। রেবার খালা কারিনা যখন সেখান থেকে ফিরে আসবে তার পিছনে দেবী তার বাসাটা দেখার জন্য, কিন্তু জাস্ট অল্পের জন্য দেবীকে দেখতে পায় না ডাক্তার কারিনা। এরপর আমরা দেবীকে দেখতে পারি সে লুকিয়ে লুকিয়ে চলে যায় নিক্সনের বাড়িতে, যেটা ছিল রিহাব সেন্টারের পাশেই। কিন্তু এখানে সে কি খুঁজতে এসেছে আমরা দেখতে পারি সে লুকিয়ে লুকিয়ে নিক্সনের অফিস ব্যাগটা খুঁজছে এবং সেটা পেয়ে সে খুলে ফেলে। নিক্সন টের পেয়ে যায়, কোন রকমে ফ্লোরে শুয়ে পড়ে দেবী। নিক্সন তাকে দেখতে পারে না, আবার ঘুমিয়ে পড়ে। দেবী ব্যাগ থেকে রিহাব সেন্টারের কি কার্ড বের করে, যেটা দিয়ে দরজা খোলা যায়। আমরা দেখতে পাই সে লুকিয়ে লুকিয়ে চলে যায় রিহাব সেন্টারে তার বান্ধবী রেবার রুমে। রেবা খুবই খুশি হয়ে যায় তাকে দেখে, মানে এতক্ষণে বোঝা শেষ আমাদের, তারা এখন এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু পালিয়ে যেতে যেতে সামনে তারা দেখতে পারে নিক্সনকে, অর্থাৎ অলরেডি নিক্সন বুঝে গিয়েছে যে তারা পালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পারি তাদেরকে নিক্সন আরো লোক নিয়ে খুঁজতে শুরু করে। তারা উপায় না পেয়ে রিহাব সেন্টারের সুইমিং পুলের নিচে পানির নিচে ডুব দিয়ে থাকে অনেকক্ষণ, অবস্থা খারাপ। কিন্তু আমরা দেখতে পারছিলাম তখনই সেখানে সেই ভয়ঙ্কর শয়তানকে দেখতে পারছিল রেবা। নিক্সন উপর থেকে খুঁজে চলে গেলে কোনো রকমে সুইমিং পুল থেকে উঠে দৌড়াতে শুরু করে রেবা। ঠিক তখনই আমরা দেখতে পারছিলাম সামনে চলে আসে নিক্সন আর রেবাকে ধরে ফেলে। দেবী কি করবে সেই মুহূর্তে কিছুই বুঝতে পারছিল না। তখন সেখানে পড়ে থাকা একটা লাঠি দিয়ে সে আঘাত করে দেয় নিক্সনকে আর তাকে অজ্ঞান করে দেয়। সেখান থেকে বের হয়ে চলে আসে একটা খোলা জায়গায়। গাড়ির উপরে দুজনেই শুয়েছিল, আকাশ দেখছিল। রেবা বলছিল আমার বাকি বন্ধু বান্ধবীরা কেমন আছে, আমাকে কেন দেখতে আসলো না। দেবী সেখানে বলছিল তারা তোমাকে অনেক মিস করছে আর তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি না করেছি আসতে, কেন না আসলেও তো লাভ হতো না, দেখাই করতে দিত না নিক্সন। যাই হোক, সেখানে দেবী রেবাকে বলছিল আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে আমি তোমার বাবার উপর সন্দেহ করেছিলাম যে কাজটা হয়তো তোমার বাবা ঘটিয়েছে, তাই আমি তাকে ফলো করতে শুরু করি। তেমন কিছুই পাইনি সারাদিন, কিন্তু সারাদিন পর বাড়িতে ফেরার পর জানো তোমাদের বাড়িতে কে এসেছিল? তোমার খালা কারিনা। তাদের মধ্যে কিছু অন্তরঙ্গ মুহূর্ত চলছিল, যেটা একদমই স্বাভাবিক না। রেবা বলে কেমন সম্পর্ক? দেবী বলে স্বামী স্ত্রীর মতোই, এটা গভীর। কিন্তু আমরা দেখতে পারছিলাম এই বিষয়টা নিয়ে বেশি ভাবছিল না রেবা। তখনই তারা গাড়িতে করে চলে আসে একটা ফাঁকা অ্যাপার্টমেন্টে, যেখানে কেউ থাকে না। তারা ঠিক করে আজ রাতে এটার ভেতরেই থাকবে, কিন্তু ঢুকবে কিভাবে? আমরা দেখতে পারি তারা টেপ কাচের মধ্যে লাগিয়ে কাচ ভাঙছিল যেন শব্দ না হয় বেশি। কাচ ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। আমরা দেখতে পারছিলাম তারা খুবই আনন্দ করে এই ফাঁকা অ্যাপার্টমেন্টে, নিজেদের মতো থাকতে শুরু করে। রেবা সেখানে এতটাই খুশি ছিল যে সে দেবীকে বলছিল তুমি আমার আসলেই খুব ভালো একটা বেস্ট ফ্রেন্ড, এমন ভালো বান্ধবী পাওয়া যায় না। আমাকে বিপদ থেকে রক্ষা করলে, আমাকে ফ্রিডম দিলে, যেখানে আমি ছিলাম কোনো অংশে কম কষ্টে ছিলাম না। এদিকে আমরা দেখতে পারি ডাক্তার কারিনা এসেছে নিক্সনের কাছে দেখা করার জন্য, কিন্তু সেখানে সে নিক্সনকে পায় না। রিসেপশনের স্টাফকে জিজ্ঞেস করে তারা কিভাবে পালিয়েছে বা কি সাহায্য করেছে রেবাকে। স্টাফ বলে কদিন পর পর দেখতে আসতো একটা মেয়ে রেবাকে, সিসিটিভি ফুটেজ রয়েছে, দেখতে পারেন। সেখান থেকে দেবীর ছবি খুঁজে পায় রেবার খালা আর সেটা মোবাইলে তুলে নেয়। ওইদিকে ওই অ্যাপার্টমেন্টে সকালে আমরা দেখতে পারি রেবা ঘুম থেকে উঠে দেখতে পায় তার সাথে দেবী নেই। সে খুঁজতে শুরু করে। সে তো ভয়ে পেয়ে গিয়েছিল যে কোথায় চলে গিয়েছে তাকে ফেলে দেবী। সে বাইরে বের হয়ে দেখতে পারে দেবী একটা কাগজে লিখে গিয়েছে সে একটু মার্কেটে যাচ্ছে খাবার নিয়ে আসার জন্য। তার চিন্তা দূর হয়। এরপর আমরা দেখতে পারি ডাক্তার কারিনা চলে গিয়েছে একটা হোটেলে, যেখানে দেবীর আরো বান্ধবীরা আড্ডা দিচ্ছিল। সেখানে গিয়ে তাদেরকে সে দেবীকে দেখায় আর বলে আমি জানি তোমরা তারই বান্ধবী, তাই আমার কাছে লুকিয়ে লাভ নেই।
তার ফোন নাম্বারটা দাও। সেখান থেকে সে ফোন নাম্বার কালেক্ট করে। এদিকে সেই অ্যাপার্টমেন্টে আয়নার সামনে যখন নিজেকে দেখছিল রেবা, ঠিক তখনই লাইটগুলো ফ্লিক করতে শুরু করে। একদমই লাইট চলে যায়, যেন একদম রাত হয়ে গিয়েছে। সে ধীরে ধীরে কোনো রকমে বাইরে বের হয়ে আসে। সে নিচে চেয়ে দেখতে পারে সেই ভয়ঙ্কর শয়তানকে, যেটা অলরেডি এখানেও চলে এসেছে। সে একটু সামনে এগিয়ে গিয়েও তার সামনে আরো একটা ভয়ঙ্কর শয়তানকে দেখতে পাচ্ছিল। দুই দিক থেকে দুইটা শয়তান এগিয়ে আসছিল তার দিকে। কোনো রকমে তার পেছনে থাকা দরজাটা খুলে সেখানে ভেতরে প্রবেশ করে। তখন সে দেখতে পারে লাইট চলে এসেছে। সাহস নিয়ে সে বাইরে উকি দেয়, কিন্তু কেউ তো নেই। সে সরাসরি নিচে নেমে আসে, কিন্তু আবারও হঠাৎ কিছু একটার আওয়াজ। সে বুঝতে পারে তার পেছনে কেউ রয়েছে, আর তখনই সে ভয় পেয়ে যায়। কিন্তু না, এটা ছিল দেবী, যে তার জন্য খাবার নিয়ে এসেছে। তখনই দেবীর ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। কল ধরার পরেই ডাক্তার কারিনা তাকে বলতে শুরু করে, তোমার এই দুঃসাহস কোথা থেকে এসেছে যে তুমি রেবাকে এখান থেকে নিয়ে গিয়েছো? তুমি জানো আমি কি করতে পারি? আমরা দেখতে পাচ্ছিলাম এসব কথা কিছুরই পরোয়া করছিল না। দেবী বলছিল যা করার করে নিন, রেবা আর সেখানে যাবে না। সেখানে ডাক্তার কারিনা বলছিল, দেখো তোমার মুখের কথা বলে কোনো লাভ হবে না, তাকে রিহাব সেন্টারে পৌঁছাতেই হবে। এটা দেশের আইনীয় ব্যবস্থায় হয়েছে। এখন যদি আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করি তাতে তোমার জেলও হতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম দেবী বলছিল এসব কিছুতেই তার যায় আসে না, যা ইচ্ছা করতে। সবকিছুই শুনতে পাচ্ছিল রেবা। সে বলছিল আমাকে ফিরতেই হবে, এভাবে পালিয়ে থাকলে হবে না, আমার শেষমেশ সেখানে যেতেই হবে। কেউ আমাকে বিশ্বাস করবে না। সেখানে দেবী বলছিল এসব বলে কাজ হবে না, তোমার পেছনে এসব আত্মা কে লাগিয়েছে, তোমার পরিবারকে কে নিঃশেষ করেছে, এসব বের করতে হবে। যা পারা সম্ভব না তুমি ভেতরে থাকলে। সেখানে দুই বান্ধবীর মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। রেবা বলছিল আমি চাই না আমার সব থেকে পছন্দের বন্ধু আমার জন্য জেল খাটুক বা বিপদে পড়ুক। তখন দুইজন দুইজনকে জড়িয়ে ধরে। এটা আসলে একটা বিরল দৃশ্য আমার চোখে, কেননা মেয়ে মেয়ে কখনো ভালো বন্ধু হতে তো আমি এখনো দেখিনি, চোখে পড়েনি, হতে পারে। যাই হোক, এরপর কি হয় আমরা দেখতে পারি দেবী সত্যি সত্যি রেবাকে নিয়ে তার খালার কাছে তুলে দেয়। সেখানে রেবার খালা তাকে হুমকি দেয় যে দ্বিতীয়বার যেন এরকম চেষ্টা সে না করে। আমরা দেখতে পাচ্ছিলাম খুব ভালোভাবে সন্দেহ হয়ে যায় দেবীর রেবার খালার উপর। রেবাকে যখন আবার রিহাব সেন্টারে নেওয়া হয়, এবার আমরা দেখতে পাচ্ছিলাম নিক্সন এতটাই রেগে আছে যে তাকে এবার সরাসরি আইসোলেশন রুমে পাঠিয়ে দেওয়া হয়। মানে এমন একটা রুম যেখানে ঢোকার জন্য দরজা তো ঠিকই আছে একটা, কিন্তু কোনো জানালা কিছুই নেই। রেবা একদম অসহায় এক কর্নারে গিয়ে বসে পড়ে। এরপর আমরা দেবীকে দেখতে পারি যে এবার ডাক্তার কারিনা অর্থাৎ রেবার খালার বাড়িতে ঢুকে আর কিছু একটা খুঁজে চলে। সে মনে করছিল অবশ্যই এখানে কিছু সে পাবে। সে উপরের তলাতে উঠতেই লক্ষ্য করতে পারে যে অলরেডি বাড়িতে চলে এসেছে রেবার খালা। সে দিশা না পেয়ে কোথায় লুকাবে, একটা দরজার কাছে গিয়ে লুকাতেই আমরা দেখতে পারি দরজাটা খুলে সে নিচে পড়ে যায়। সামলাতে পারে না নিজেকে, পড়ে যায় একদম নিচে, যেটা ছিল বাড়ির নিচে বেসমেন্ট এরিয়াতে। সেখানে সে অজ্ঞান হয়ে যায়। দরজাও আপনা আপনি লেগে যায়। তার জ্ঞান ফিরলে সে তাকে নতুন এক জায়গায় আবিষ্কার করে। সামনে অনেকটা জায়গা, পথ অনেকটা সরু লম্বা, সামনে একটা গোপন কক্ষ। ভেতরে প্রবেশ করতেই সে অবাক হয়ে যায়। সে দেখতে পারে রেবার পরিবারের সব ছবি এবং কালো জাদুর বিভিন্ন জিনিসপত্র সেখানে রয়েছে, যা দেখে বোঝাই যাচ্ছিল এখানেই মরণ কালো জাদু করেছিল রেবার পরিবারের জন্য তার খালা। এদিকে আমরা দেখতে পারি কারিনার কাছে কল আসে রেবার বাবার। এই কলটা পেয়ে মহিলা অনেক খুশি হয়ে যায়, কিন্তু মিস্টার রায় তাকে বলছিল তুমি আমাকে আর কখনো ফোন দেবে না, আর আমার বাড়িতে যখন তখন আর আসবে না। কারিনা জিজ্ঞেস করে কেন? উত্তরে রায় বলে আপনাকে আমার বিরক্ত লাগে, ভালো লাগে না। তখন আমরা দেখতে পারি এখানে সত্য রহস্যটা বের হয়ে আসে। পাগলামো করতে থাকে কারিনা। সে বলতে শুরু করে দেয় আমাকে ভালো লাগে না মানে? তোমাকে পাওয়ার জন্য আমি তোমার পুরো পরিবারকে শেষ করে দিলাম, এখনো আমাকে ভালো লাগে না? মিস্টার রায় বলছিল কি বলছো তুমি? তাহলে তুমি আমার পরিবারকে নৃশংসভাবে শেষ করেছো, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তখন সে বলতে থাকে তুমি এখনো কেন আমার হতে পারলে না? রেবার কারণে, তাই তো? তাকে বাঁচিয়ে রাখা আমার ভুল হয়েছে, ঠিক আছে, তাকেও মরতে হবে এখন। আমরা দেখতে পাচ্ছিলাম সে চলে যাচ্ছিল সেই সিক্রেট রুমে। শব্দ শুনতে পেয়ে ভেতরে থাকা দেবী লুকিয়ে পড়ে আড়ালে, আর সে দেখতে শুরু করে ডাক্তার কারিনা সেখানে এসে রিচুয়াল করা শুরু করে। সে একটা কাগজের মধ্যে নাম লিখেছিল রেবার এবং সেটা পুড়িয়ে হাতে ধোয়া লাগিয়ে ডাকছিল শয়তানকে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে সেই তিনটি ভয়ঙ্কর শয়তানি উপস্থিত হয়। আর অন্যদিকে রেবা যে রুমে বন্দী, রুমটা অদ্ভুত আচরণ করতে শুরু করে তার সাথে। কারিনা তখন
কোথাও একটা বের হয়ে চলে যায়। দেবী সবকিছু বুঝতে পারে। সে সাথে সাথে কল করে রেবাকে, যে মোবাইলটা সে লুকিয়ে দিয়েছিল রেবাকে রাখার জন্য সেটাতে। রেবাকে সে সবকিছু খুলে বলে এবং বলে সেই ঘর থেকে যত দ্রুত সম্ভব বের হতে। কিন্তু রেবা বলছিল আমি কিভাবে এখান থেকে বের হব, কোনো রাস্তা নেই। তখনই আমরা দেখতে পারি সেই রুমে ভয়ঙ্কর শয়তানগুলো চলে আসে আর তাকে অ্যাটাক করতে শুরু করে। এদিকে দেবী রেবার বাবাকে কল করে সবকিছু বলে। আর অন্যদিকে আমরা দেখতে পারি রিহাব সেন্টারে চলে গিয়েছে রেবার খালা। রিসেপশনের লোকটা তাকে বলে সাইন করে যেতে ভেতরে, কিন্তু সেটার কোনো পরোয়া করে না। তাকে থামায় নিক্সন, যেতে দিচ্ছিল না, কিন্তু সে নিক্সনের ঘাড়েও একটা কলম মেরে দেয়, মানে পুরো পাগল হয়ে গিয়েছে। তখনই আমরা দেখতে পারি সে আইসোলেশন রুমে প্রবেশ করে। রেবাকে বলতে থাকে এবার তোমাকেও শেষ করে দেব। সে তখনই ডাকতে শুরু করে জেমেত আরসান শয়তানকে, মানে সেই ভয়ঙ্কর শয়তানকে। তখনই সেটা সেখানে চলে আসে। কারিনা রেবাকে মারার জন্য আদেশ দেয় আর সেটা এগিয়ে গিয়ে রেবার উপরে স্টেপ করে দেয় কাঁধে। তার খুবই কষ্ট হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রিহাব সেন্টারে এসে পৌঁছেছে তার বাবা আর তার বান্ধবী, কিন্তু তখনই সেই রুমে আজব একটা ঘটনা ঘটে আর খেলা পাল্টে যায়। রেবা সেখানে বলতে শুরু করে সেই শয়তানকে, কারিনা তোমাকে যা দিয়েছে আমি তার থেকে বেশি দেব তোমাকে, যদি তুমি তাকে শেষ করে দাও। তখনই আমরা দেখতে পারি জেমেত আরসান সোজা চলে যায় তার খালার কাছে। তার খালা বলতে থাকে আমি তোমার প্রভু, তুমি শুধু আমার কথা শুনবে। কিন্তু আমরা দেখতে পারছিলাম সেটা তখন তাকে নৃশংসভাবে সেখানে শেষ করে দেয়। দেবী আর মিস্টার রায় যতক্ষণ ভেতরে গিয়ে প্রবেশ করেছে ততক্ষণে কারিনা খালার খেলা শেষ। তারা ভাবতেই পারছিল না কিভাবে এই অসাধ্য সাধন করলো রেবা। ঘটনার শেষে শুধু আমাদেরকে একটা সিনেই দেখানো হয় যেখানে রেবা রাস্তা দিয়ে হাঁটছিল। সে বলছিল কখনো আত্মা অথবা জিনকে বিশ্বাস করবেন না বেশি। ঠিক তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিবে। তখনই সেই ভয়ঙ্কর শয়তানটা তাকে বাঁচিয়ে দেয়, মানে জেমেত আরসান। সেখানে শুধু এটা বলছিল সে যে যত বেশি স্যাক্রিফাইস করে আত্মা অথবা জিনেরা শুধু তার কথাই মানে। এটা বলে একটা হাসি দেয়। অর্থাৎ বন্ধুরা, হয়তো রেবা এখন এমন কিছু সেই আত্মাদেরকে দিয়েছে যে তারা এখন রেবাকে বাঁচাতে মরিয়া। আর এভাবেই এই অসাধারণ গল্পের ঘটনাটি শেষ হয়। তো বন্ধুরা, আশা করছি ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখানো হয়েছে পরকীয়া প্রেমে লিপ্ত হওয়ার জন্য কিভাবে নিজের বোনের পরিবার ধ্বংস করেছে একজন। সাথে সাথে এটাও বোঝানো হয়েছে শয়তান তাকেই বেশি পছন্দ করে, তাকেই সাহায্য করে যে শয়তানের জন্য বেশি স্যাক্রিফাইস করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই মুভির কাহিনীটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন আপনার মন মতো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যেন প্রেতালাপ ভিডিও আপলোডের সাথে সাথেই তার নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।